কোথাও দূরে ছুঁড়ে ফেলেছে। রুমে ঢুকেছে পর থেকে সেই যে ব্যালকনিতে পা দিয়েছিল এখন পর্যন্ত সেখান থেকে নড়েনি। চোখ মুখ শক্ত কঠিন করে তাকিয়ে আছে রাহা রুমের দিকে। এখান থেকে মেয়েটার রুমের বড় জানলাটা দেখা যায়। সেদিকে তীক্ষ্ণ চাহনি নিয়ে শক্ত চোয়ালে তাকিয়ে আছে। কেন যেন নিজের উপর বড্ড রাগ লাগছে। সেই রাগ কিছুতেই সামাল দিতে পারছে না ও। রাহার প্রচণ্ড জ্বর হয়েছে, সেই গুঞ্জন উঠেছে। সেই থেকে নিজের উপর বড্ড ক্ষিপ্ত বিহান। দাঁত কপাটি স্তূপাতের মতো দৃঢ়। এই বজ্র পাখির মতো সুচালো নজর রাহার রুম পানে। রাত এখন 12:46। রাহা নাকি জ্বরের ঘোরে আবল তাবল বকছে। গা কাঁপিয়ে জ্বর আসা যাকে বলে। বিহান একবারের জন্য ওকে দেখতে গেল না, এই জায়গা থেকে নড়ল না অবধি। অথচ নিজের খুব কাছের এক ডক্টর ফ্রেন্ডকে আনিয়েছে জিদানকে পাঠিয়ে এই বৃষ্টির রাতে। ওই রুমের দিকে তাকিয়ে থেকে বিহান আচমকা নিজের মুষ্টিবদ্ধ হাতটা দিয়ে ব্যালকনির রেলিংয়ে তীব্র এক আঘাত করল। আঘাতের জোর এতটাই প্রখর ছিল যে সঙ্গে সঙ্গে ফর্সা হাতে বিন্দু বিন্দু রক্ত জমাট বেঁধেছে। এই বুঝি চামড়া ফেটে তা বের হলো, তবুও শান্ত হলো না। বিষাক্ত সাপের ফানার মতো ফোঁসে ফোঁসে করছে ও। ভয়ঙ্কর শোনাচ্ছে সেই শব্দ। আমি দায়ী এসবের জন্য। ড্যাম ড্যাম শিট। বিহান রাগে যখন ফোঁসে ফোঁসে করে শব্দ তুলে শ্বাস নিচ্ছিল তখনই রুমে ঢুকলো জিদান। আস্তে ধীরে ব্যালকনিতে এসে দেখলো ভাই তারা রাহার রুমের পানে তাকিয়ে আছে এক নজরে। জিদান চুপচাপ সেকেন্ড 2-3 দাঁড়িয়ে আস্তে করে ডাকলো ভাইয়া। বিহানের বিশেষ হেলদোল হলো না। সে ফিরে তাকালো না ভাইয়ের দিকে। আর না তো রাহার রুমের উপর থেকে নজর সরালো। জিদান ভয় ভয় নিয়ে আবারও ডাকলো ভাইয়া। যা বলার বলে রুম ফাঁকা কর। একটু সময় নিয়ে জিদান বলল ফের, বলেছিলাম কোথায় ছিলে তোমরা? আর ভনু থেমে গেল জিদান। রাহার রুমের পানে তাকিয়ে থেকে ক্ষোভান্বিত কণ্ঠে বলল বিহান, সব আমার জন্য হয়েছে, আমি দায়ী। আদুরির এই অবস্থার জন্য আমি দায়ী। চাপা রাগটা সামাল দিতে না পেরে বিহান রেলিংয়ে একটা লাথি বসিয়ে দিল। বাইকে এমন বেসামাল হতে দেখে হন্তদন্ত হয়ে কিছুটা এগিয়ে এলো জিদান। ভাইয়া প্লিজ কাম ডাউন, তুমি এত হাইপার হইও না। আমার ছোট্ট বাটারফ্লাই। থেমে গেল বিহান। জিদান নিজে থেকেই বলল, এখন জ্বরটা একটু কমেছে বোধহয় বনুর, ঘুমাচ্ছে। বিহান এক পলক ঘাড় বাঁকিয়ে তাকালো ভাইয়ের দিকে। পরপরই আবারও আগের মতো রাহার রুমে দৃষ্টি নিবদ্ধ করলো। বিড়বিড় করে বলতে লাগলো, আম সরি জান, লক্ষ কোটি বার সরি। তোকে কষ্ট দেওয়ার জন্য তোর বিহান ভাইকে মাফ করে দে। একটা স্কাউন্ডেল আমি। ভাইয়ের বিড়বিড় করে বলা কথা স্পষ্ট শুনতে পেল না জিদান। ক্ষীণ স্বরে প্রশ্ন করল সে, বলছিলাম কি ভাইয়া, সত্যি ডাকাত? রাস্তার কয়েকটা কুকুর এসেছিল কামড় দিতে। মাদার ফাঁকা কিছু কিট। জিদানের কপালে রক ফুলে উঠল। চোয়ালের সাথে সাথে হাতের মুঠো শক্ত হয়ে এলো। রাগে কটমট করতে করতে বলল, শুয়ারগুলিকে কি করে এসেছো? সময় নিয়ে ধীরে জবাব দিল বিহান। মনের সাথ মতো জানটা বের করতে পারিনি শুধু, তবে একটা পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বাকিটা ওরাই দেখে নিবে। জানোয়ারের বাচ্চাগুলি কত সাহস আমাদের বাড়ির ফুলের দিকে নজর দেয়। আদুরি ভয় পাইছিল বলে বেশি কিছু করতে পারিনি, তবে শরীরের রক্ত এখনো টকবক করছে ওদের জানহারা মুখগুলি দেখার আশায়। জিদান হঠাৎ বলল, তোমার হাতের আঘাতটা দেখি ভাইয়া, বেশি কেটেছে? বিহান এবার চোখ নামিয়ে তাকালো নিজের বাম হাতের দিকে। রাহার দেওয়া সাদা রুমালটা এখনো বাঁধা হাতে।
সাদা রুমালটা লাল হয়ে আছে কয়েক জায়গায়। লাল নয় এটা, বরং অনেকটা কালচে হয়ে আছে। বিহান সেদিকে তাকিয়ে থেকে ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে রুমালটায় বুলিয়ে দিয়ে উত্তর দিল, প্রয়োজন নেই, সামান্যই। তবুও ভাইয়া, সেফটির একটা বিষয় আছে। বিহান মুখে কিছু বলল না, শুধু ভাইয়ের দিকে ঘাড় বাঁকিয়ে তাকাতে জিদান দমে গেল। তাকালো রুমাল বাঁধা হাতের দিকে, রয়ে সয়ে বলল, সময় করে প্লিজ হাতটা ড্রেসিং করে নিও ভাইয়া, নয়তো ঘুরে ফিরে এসে আমার বনুর কপালেই দুঃখটা নামবে। আজ অন্য দিনের মতো খানবাড়ির ডাইনিং টেবিল রমরমা হলো না। কয়েকটা টেবিল ফাঁকা পড়ে রইল। রাহাত বিছানায় নিস্তেজের মতো শুয়ে আছে। কোনো রকম একটু গরম স্যুপ খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ানো হয়েছে। বিহানের টেবিলটাও ফাঁকা। জাহানা বেগম মেয়ের সিথানে বসে। আরমান সাহেব না পারতে এসেছেন ভাইয়ের ডাকে। আজ কারোরই খাওয়া হলো না। সবাই নামমাত্র খাবার পাতে নিয়েছে। এই যা, বাড়ির সবচেয়ে ছোট দুজন সদস্য আজ একদম জমে গিয়েছে। কেউ কোনো দুষ্টুমি বা ঝগড়া করছে না। বিহান এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে। ওখানে দাঁড়িয়ে কি মজা পাচ্ছে কে জানে। এসেছে পর থেকে শুধু ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর টি শার্ট জড়িয়েছে গায়ে। রায়হান খান আস্তে ধীরে রুমের ভেতর এলেন। চোখ বুলিয়ে পুরো ঘর খলি পেয়ে একটু উকি দিলেন ব্যালকনির দিকে। ওখানে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে গলা কাশলেন, অথচ ছেলে ওনার ভেতরে আসলো না। পরক্ষণে গম্ভীর গলায় বললেন তিনি, কারো রুমে এলে বসতে বলা ভদ্রতা। বাবা যে তার ঘরে এসেছে এটা বিহান আরো আগে টের পেয়েছে। মলিন হাসলো ও। ট্রাউজারের পকেটে হাতে গলিয়ে ভেতরে যেতে যেতে বলল, কারো রুমে ঢোকার আগে নক করা সেটাও তো ভদ্রতা। ছেলের সাথে রায়হান খান পেরে ওঠেন না। তিনি থমবত খেলেন। আমতা আমতা করে বললেন, ছেলের ঘরেই তো ঢুকেছি। ছেলে যে ব্যালকনিতে আছে সেটাও তো জানতেন। ডাকলেন না কেন তবে? ফোঁস করে নিঃশ্বাস ফেললেন তিনি। এগিয়ে গেলেন ছেলের কাছে। কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, আমার উপর রেগে আছো কোন কারণে? তখন যে ধমকালাম, ছোটবেলায় তো আরো ধমকাতেন। কখনো কি আপনার উপর কোনো কারণে রাগ করেছি? আমি আপনার সেই ছোট বিহান, যাকে চাইলে আপনি আজীবন বকে যেতে পারেন, চাইলে মারতেও পারেন। ছেলের কথায় অন্তর শীতল হয়ে যায় রায়হান খানের। তিনি পরম স্নেহে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। বাবার বাহু বন্ধনে বিহানও চোখ বুজে নেয়। কিছু সময় পর চরম চিকন গলায় বলে, শুধু আমার জিনিসটা আমাকে সময় মতো ফিরিয়ে দিয়েন। থমকে গেলেন রায়হান খান। গলাও শুকিয়ে এলো। ছেলে ওনার কি কথা বলে এসব? কোন জিনিস? কি সময় মতো ফিরিয়ে দিবেন তিনি? তবে কি ছেলে এখনো বেশি ভাবতে গেলেন না উনি? কোনো রকম পরিস্থিতিটা এড়াতে ছেলেকে বুক থেকে সরিয়ে বললেন, এত রাত অবধি কেন ছিলে বাহিরে? যদি বড় কোনো ক্ষতি হতো। বাপ বুড়ো হয়েছে, সন্তানদের জন্য চিন্তা করে, সে খেয়াল রাখো না কেন তোমরা? এই বয়সে তোমাদের চিন্তায় মনে হচ্ছে আমরা হায়াত কাটা যাচ্ছে। বিহান কোনো জবাবই দিল না। সে বেশ ভালো করে বুঝলো বাবা তার কথা এড়িয়ে যেতে চাইছে। যাক, তাতে তার কিছুই যায় আসে না। তার জিনিস শুধু তারই। সময় হলে দুনিয়ার সাথে লড়ে হলেও তাকে নিজের বুকের উমে মিশিয়ে নিবে, নিজের অস্বস্তিতে গলিয়ে নিবে। বেশি ব্যথা পেয়েছিলে? দেখি হাত দাও। বিহান শান্ত ছেলের মতো হাত এগিয়ে দিল। সেই হাত ধরে ছেলেকে 5 বছরের বাচ্চার মতো টেনে নিয়ে বসালেন বিছানার উপর। আলতো করে ছেলের হাতের বাঁধা রুমাল খুলে দিলেন তিনি, যাতে ব্যথা না লাগে। কাটা জায়গাটা কালচে হয়ে গিয়েছে। ওই রক্ত শুকিয়ে যাওয়া কালচে ছিটে ছিটে ক্ষতটা দেখে অন্তর কেঁপে উঠে বাবার।
ভেতরটা হাহাকার লাগে। না জানি ছেলে ওনার কত কষ্ট পেয়েছে। দিকে বেদিকে হারিয়ে তিনি ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলেন। ছেলের ব্যথা দিশেহারা বাবার এহেন কাণ্ডে বিহান মুচকি করে হাসলো। ওখানে পাবেন না বাবা, এই সে বক্স সেন্টার টেবিলের ডয়ারে আছে। তিনি দ্রুত করে বিছানার কাছে এলেন। ডয়ার থেকে এই সে বক্স বের করে তুলোতে অ্যান্টিসেপটিক নিয়ে আস্তে করে রাখলেন ক্ষততে। এতে বিহানের কোনো রিয়াকশন না থাকলেও তিনি বাচ্চাদের মতো করে ফু দিতে লাগলেন, যেন ব্যথাটা ওনার বুকে গিয়ে লাগছে। বাবার নিষ্পাপ মুখ আর স্নেহটুক বক্ষ পিঞ্জিরা শীতল করে দিল। এই মুহূর্তে নিজেকে বেশ সৌভাগ্যবান লাগলো ওর কাছে। ছেলের হাতে ফু দিতে দিতে জানতে চাইলেন রায়হান খান, জ্বলছে না তো বাপ? বিহান বাবার মুখের দিকে অগাধ মায়া নিয়ে তাকিয়ে থাকতে থাকতে গু স্বরে জবাব দিল, আপনি 1000 বছর বেঁচে থাকুন বাবা। অন্তত মাঝে মাঝে এই স্নেহটুকু আর উষ্ণ পরশ দিয়ে ক্ষিপ্ত মনটা শীতল করার জন্য হলো আপনি আজীবন বেঁচে থাকুন। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। খান বাড়িটা এখন নীরব। সবাই হয়তো যার যার রুমে ঘুমে আচ্ছন্ন। কোথাও কোনো সারা শব্দ নেই। এত শুনশান নীরবতার মাঝে অশান্ত ঝোড়ো বুকটা নিয়ে বিহান নিঃশব্দে পা বাড়ালো তার শান্তির খুঁজে, যেখানে তার জীবনের মূল ডুবে আছে। যে মানুষটাকে ছাড়া নিঃশ্বাস নেওয়াও কল্পনা করতে পারে না সে। সেই কাঙ্ক্ষিত রুমের সামনে গিয়ে বিহান থমকালো। রুমের দরজা খোলা। বিহান আলতো করে সেটা খুলে ঢুকে আবার চাপিয়ে দিল। বিছানায় নিস্তেজের মতো শুয়ে আছে তার কলিজার আদুরিটা। নিজের ডক্টর বন্ধুর কাছে 12 একই প্রশ্ন করেছে, আমার জানের আদুরিটা ঠিক আছে তো? ডক্টর তাকে আশ্বাস দিয়েছে ঠিক আছে সবকিছু। অতিরিক্ত ভয় আর মস্তিষ্কের প্রবল চাপে একটা ট্রমার মতো পরিস্থিতি হয়েছিল। সেই চাপ থেকে গা কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। সবটা ঠিক হয়ে যাবে। মেয়েটাকে এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই বড্ড আদুরি ভঙ্গিতে ঘুমাচ্ছে তার বাটারফ্লাইটা। বিহানের বুক কাঁপছে যেন রাহাকে অমন অবস্থায় দেখে। হঠাৎ অপরাধ বোধ এসে জেঁকে ধরল অন্তরে। হু করে কেঁপে উঠল বুকের ভেতরটা। ধড়ফড় করে লাফানো বুকটা নিয়ে ধীরে লয়ে বিহান এগিয়ে গেল ওদিকে। বিছানায় গুটিসুটি মেরে ক্লান্ত আদুরে একটা মেয়ে ঘুমিয়ে আছে। যেই মেয়ের আদুরে মুখটা দেখলেই খেই হারিয়ে ফেলে বিহান। ও সমস্ত পৃথিবীটা মুহূর্তে শান্ত আর স্থবির হয়ে যায়। ও রন্ধে রন্ধে প্রশান্তি বয়ে যায়। উত্তাপ বুকেও হিমালয়ের মতো বরফখণ্ড পরিণত হয়ে যায় এক মুহূর্তে। ওই তো তার সমস্ত দুনিয়াটা ওই বিছানায়। ঘুম কাতরে মেয়েটা অবিশ্রান্ত ভাবে কিভাবে ঘুমিয়ে আসে। ওর গোটা দুনিয়াটাই তো পড়ে আছে বিছানায়। বিহান নিঃশব্দে হাঁটু ভেঙে পড়ে বসলো বিছানার কাছে গেছে। রাহা কাত হয়ে শুয়ে আছে। ওর পাশে গেছে বিহান নিচে বসেছে। চুপচাপ কিছুক্ষণ নীরবে বসে তাকিয়ে তাকিয়ে দেখেছে ওরা গোটা দুনিয়াটাকে। ক্ষীণ ভাঙা স্বরে বলল, খুব বাজে তাই না? আমার কারণে জ্বরে ভুগছিস তুই না আমি? আজ তো একটা ইডিয়েট। রাহা ঘুমে বিভোর। বিহান ওর পাশ গেছে একই নীরবে বিড়বিড় করে কথা বলছে, ওই আদুরি, কবে বড় হবি তুই? কবে নির্ভীক নির্দ্বিধায় তোকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে পারবো আমি? এই খানটা বড্ড জ্বলছে রে আমার জানের আদুরি। বিহান নিজের বুকের বাম পাশটা চেপে ধরল। ওর কণ্ঠ কাঁপছে অপরাধ বোধ, আফসোস আর এই নীরব রাতে একাকী রাহার সান্নিধ্য সব তাকে কেমন ছন্নছাড়া করে দিচ্ছে। নিজেকে যেন অন্যরকম ভাবেই আবিষ্কার করেছে ও।
তপ্ত শ্বাসে ফেলতে ফেলতে বিহান রাহার একটা হাতে তুলে নিল নিজের হাতের তালুতে। ঘাটটা খানিক নুয়ে হাতের উল্টো পিঠে ঠোঁট শুয়ে দিল। হাতটা এখনো গরম, জ্বরটা পুরোপুরি ছাড়েনি। অন্তরের অশান্তি হলো বিহানের, হৃদয় কাঁপলো। ইচ্ছা হলো মেয়েটাকে ঘুম থেকে তুলে বুকের মধ্যেখানে একটু জড়িয়ে রাখতে। বুক সমুদ্রে উতাল ঝড় শুরু হলো। হঠাৎ এত প্রলয়কারী তুফান কেন শুরু হলো বুঝলো না বিহান। মন বারবার সামনে থাকা মেয়েটাকে কাছে টানছে, তীব্রভাবে কাছে টানছে। নিজেকে সামলানো দায় হয়ে যাচ্ছে। আমি ব্যর্থ, তোর সামনে আমার সমস্ত দুনিয়া লুটিয়ে যায় আমার আদুরি। আমার সমস্ত সত্তায় তোলপাড় শুরু হয়ে যায়। তোর কাছে এলে নিজেকে আমার নিঃস্ব লাগে। আমার সমস্ত কিছু, এমনকি অস্বস্তিটাও যেন তোর দখলে। আমার জানের আদুরি, বুকে তোলপাড় ঝড় শুরু হয়েছে। রাহা তপ্ত ত্বক সেই ঝড় আরো বাড়িয়ে দিচ্ছে। হাতের মুঠোয় কোনো মেয়েটার হাতটা পড়ে আছে। বিহান ওর মুখের দিকে তাকিয়ে ভেতরের হিংস্র কুচি ঝড়ের আগাম আভাস পায়। একটু পর নিজেকে সামলানো তার সমস্ত ধৈর্য আর সংযমের বাহিরে উপনীত হবে তাও টের পেল। সেই ভয়ঙ্কর কালবৈশাখী তুফানের কথা চিন্তা করে সে এখনই উঠে যেতে চাইল, কিন্তু পারল না। রাহা একটু কুকিয়ে উঠল, মৃত্যু ঘুঙিয়ে নড়ে চড়ে উঠল। বিহান অনুভব করলো রাহা এখন তার হাতটাও আঁকড়ে নিয়েছে। নিজেকে লাগাম দিতে বিহান দাঁত কাটল, অপর হাতটা মুষ্টিবদ্ধ করে চোখ বুজে ফেলল। বেশ কিছু সময় আগুনের লেলিহানের মতো একটা শ্বাস জেরে শক্ত অবয়কে ঠোঁট নাড়িয়ে বলতে লাগলো, উস্কে দিস না বাটারফ্লাই, ভেতরে ঝড় শুরু হয়েছে। এই তুফান তুই সামাল দিতে পারবি না। আমার ভেতরের এক রতি উত্তাপে ছোট প্রজাপতি তুই ছিন্নভিন্ন হয়ে যাবি। বিহান নিজের হাত টানলো, কিন্তু পারল না। রাহা ঘুমের ঘোরে গোংড়াচ্ছে, বিড়বিড় করে কিছু বলছে। রাতের টমাটা বোধহয় মেয়েটা কাটিয়ে উঠতে পারছে না। শুকিয়ে যাওয়া লালা ঠোঁটগুলি নিয়ে কিছু বলছে মিনমিন করে। বিহানের কপাল কুঁচকে গেল। আগ্রহ দমাতে না পেরে চুপটি করে বসলো বিছানায়। মেয়েটা কি বলছে কিচ্ছুটি বোঝা গেল না। বিহান কিছুটা